আমার এক হাতে আছে 500 টাকা আর এক হাতে আছে সার্টিফিকেটের ফাইল। কোনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ? এই দেশটা শুধুমাত্র কি এই 5% মানুষের যাদের টাকা আছে অথবা মামা আছে অথবা তাদের পলিটিক্যাল পাওয়ার আছে? বাকি 95% মানুষ শুধুমাত্র পড়াশোনা করে কিসের জন্য? শুধুমাত্র রাস্তায় ঘুরে তাদের জুতার তলাক্ষয় করার জন্য। আপনি যে ডিগ্রিটার জন্য বাবা মায়ের লাখ লাখ টাকা খরচ করছেন, সেই কাগজটার দাম কিন্তু এখন 1 কেজি চালের থেকেও কম। কিসের জন্য আমি এই কথাগুলো বলছি? জাস্ট আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে জানাবো কেন আমি এই কথাগুলো আজকে বলছি। বর্তমানে বেকারত্বের হার এমনভাবে বেড়ে গেছে যেটা জানলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আর এই মাথা নষ্ট করার আগে আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো। গল্পটা কি? আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স। এই গল্পটা শুরু হয় একটা রেজাল্টের দিন। যেদিন আপনি জিপিএ 5 পেয়েছেন অথবা ভালো একটা রেজাল্ট করেছেন, সেদিন কিন্তু আপনাদের পাড়ায় মিষ্টি বিতরণ করা হয়। আপনার বাবা মা ভাবতেছে কি যে আপনার ছেলে এবার বিসিএস ক্যাডার হবে, কিন্তু আসল খেলা কিন্তু শুরু হয় এরপর থেকে। আপনি যখন থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হন, তারপর থেকে শুরু হয় আসল যুদ্ধটা। আপনি ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বের হয়েছেন, কিন্তু আপনি যখন সিভির ফাইলটা নিয়ে ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরবেন, তখন বুঝতে পারবেন যে এই ডিগ্রিটা কিন্তু আসলে একটা ট্র্যাপ। আমি কেন বলছি? আপনি যদি বিগত কয়েক বছরে বাংলাদেশের রেকর্ড দেখেন, তাহলে দেখতে পারবেন যে কোটিপতি কিন্তু আমাদের দেশে অনেক রেকর্ড হারে বেড়ে চলেছে। জিডিপিও কিন্তু কন্টিনিউয়াস প্রতি বছরে বাড়ছে। কিন্তু অবাক করার বিষয় কি জানেন? এর মধ্যে সব থেকে বেশি বেড়ে চলেছে হইতেছে শিক্ষিত বেকারের সংখ্যা। আপনি হয়তো বেকার, আমিও হয়তো বেকার। আপনারা চারপাশে যেদিকে তাকাবেন, দেখবেন বেকারের সংখ্যা কি পরিমাণ। প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু আপনি বেকার দেখতে পাবেন। এর অর্থ কি? দেশ কিন্তু বড় হচ্ছে, কিন্তু বেকারের সংখ্যা তার থেকে আরো বেশি বড় হচ্ছে। এটা কি সত্যি একটা দুর্ভাগ্য, নাকি এটার ভেতরে কোনো পরিকল্পিত ক্রাইম ঢুকানো আছে? এটা একটা সিস্টেমের ট্র্যাপ। কিন্তু এই সিস্টেমের ট্র্যাপ নিয়ে কিন্তু আমি আজকে আপনাদেরকে জানাবো যে এই বেকারত্ব কিভাবে বেড়েছে, এই বেকারত্ব থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন। আপনাদেরকে একটা নাম্বার বলবো যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2024 সালের জুলাই সেপ্টেম্বরের একটা ইনফরমেশন আপনাদেরকে আমি বলতেছি। বর্তমানে বাংলাদেশে বেকারত্বের সংখ্যা হচ্ছে 26,60,000। মানে বুঝতে পারতেছেন কি পরিমাণ। এর মধ্যে হয়তো আমি আছি, আপনি আছেন, অথবা আপনার ভাই আছে, আপনার বন্ধু আছে, কেউ না কেউ এর মধ্যে কিন্তু ইনক্লুডেড। আর যারা এই বেকার, তার মধ্যে কিন্তু স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা কিন্তু টোটাল 9 লক্ষ। মানে যারা সব থেকে বেশি পড়াশোনা করতেছে, তারাই কিন্তু সব থেকে বেশি বেকার হয়ে ঘুরতেছে বর্তমানে। এছাড়া আপনারা যদি ওয়ার্ল্ড ব্যাংকের 2025 সালের তথ্য দেখেন, তাহলে সেখানে দেখতে পাবেন যে বাংলাদেশে 15 থেকে 24 বছর বয়সী তরুণদের বেকারত্বের হার এখন 9.4%। এর মানে যারা পড়াশোনাও করতেছে না, কাজও করতেছে না, তাদের সংখ্যা কিন্তু মোট তরুণ জনগোষ্ঠীর 30.9%। এর মানে হতেছে প্রায় 1/3 তরুণ প্রজন্ম এখন বেকার হয়ে ঘুরতেছে। এটাকে একটা অদ্ভুত বিষয় না? আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে তো মনে হচ্ছে টোটাল বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে ডাউনফলের দিকে যাচ্ছে। আপনি যত বেশি পড়াশোনা করবেন, আপনার বেকার থাকার সম্ভাবনা কিন্তু তত বেশি। কিন্তু আপনি যদি আরেকদিকে দেখেন, আপনার যে বন্ধু ধরেন 8 অথবা 9 ক্লাস পড়ার পরে সে ব্যবসা শুরু করছে, সে কিন্তু একটা ভালো পর্যায়ে চলে এসেছে। আমার নিজের বন্ধু কিন্তু আমি দেখেছি, সে কিন্তু এখন মিলিনিয়ার বলা চলে। সে কিন্তু ক্লাস 8 পড়া বাদ দিয়েছে, কিন্তু এখন তার কিন্তু 7টা বিজনেস, তার নিজস্ব 7টা বিজনেস সে দাঁড় করে ফেলছে। তার মানে বুঝতে পারতেছেন? আমি কিন্তু বলতেছি না যে আপনারা পড়াশোনা করেন না, আমি কিন্তু এই কথা বলতেছি না, বাট আমি বোঝাচ্ছি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে শিক্ষা ব্যবস্থা চলতেছে, সেটা এখন ভুল একটা দিকে আছে। এই কারণেই কিন্তু এই বেকারত্বের হারটা দিন দিন বেড়ে চলেছে। বেকারত্বের হার কেন বাড়তেছে, এই নিয়ে আমি টোটাল 5টা পয়েন্ট আপনাদেরকে জানাবো। আপনি দেখবেন আপনি কোন পয়েন্টের ভেতর অন্তর্ভুক্ত আছেন। প্রথম পয়েন্ট হতেছে কি, যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা, আর বর্তমান বাজার কি চাচ্ছে সেটা। এই দুইটার ভেতরে কিন্তু অনেক ফাঁক আছে। এই ফাঁকটা কি? আপনারা একটা জিনিস চিন্তা করেন, আমাদের বাবার আমলে অথবা দাদার আমলে যখন উচ্চ শিক্ষা ছিল, সেটা কিন্তু ছিল আমাবস্যা চাঁদের মতো। দেখা গেছে হাতে গোনা কয়েকজন মানুষই কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। তখনকার ফার্স্ট ক্লাস পাওয়া মানে কি বিশাল ব্যাপার। তখন ইউনিভার্সিটির সংখ্যাও কিন্তু কম ছিল। বর্তমানে বাংলাদেশে কিন্তু 64 জেলায় 171টা বিশ্ববিদ্যালয় রয়েছে। তার মানে কি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। কিন্তু সেই মাপে কি পড়ালেখার মান উন্নত হয়েছে, অথবা বিশ্ববিদ্যালয় কি আসলেই মানুষ তৈরি করতেছে, নাকি অন্য কিছু তৈরি করতেছে? তারা সার্টিফিকেটের মেশিন তারা হয়ে গেছে। বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আছে, এটা একটা আনন্দের বিষয়, কিন্তু আনন্দটা তখনই মাটি হয়ে যায়। কখন সেটা?
যখন আপনি দেখেন যে বিশ্ববিদ্যালয়ে পাশ করে একটা বেকার ছেলে তার প্রিয়তমাকে বলতে বাধ্য হচ্ছে তুমি এখন অন্য কাউকে বিয়ে করতে পারো, আমার পক্ষে তোমার সাথে সম্পর্ক রাখা সম্ভব না, এটা কিন্তু খুবই কষ্টের। আর এই হতাশা থেকেই এই ছেলেটা কিন্তু আস্তে আস্তে মাদকাসক্ত হয়ে পড়ে। অথবা আরেকটা জিনিস যদি আপনারা লক্ষ্য করে দেখেন, একটা ছেলে যখন বড় হয় তখন তার বাবা মার কিন্তু তার প্রতি অনেক এক্সপেকটেশন থাকে। যখন তার বাবা বলে বাবা আমি তো বুড়ো হয়ে গেছি, এখন তুমি সংসারে হাল ধরো, কিন্তু সেই ছেলেটার সেই রকম কোনো অ্যাবিলিটি তখনও তৈরি হয় নাই। সে ঠিকই অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, কিন্তু সে হয়ে গেছে কি রবীন্দ্রনাথের সেই তোতা পাখির মতো। এই রবীন্দ্রনাথের তোতা পাখির কাহিনী হয়তো আপনারা সবাই পড়েছেন, যেটা হচ্ছে পাখিকে খাঁচায় ভরে শুধু বই গেলানো হয়েছে। বাংলাদেশের উচ্চশিক্ষার ব্যবস্থা এখন সেই তোতা কাহিনীর মতন বাস্তব রূপ নিয়েছে। আপনাদেরকে একটা তথ্য দেখায়, 2013 থেকে 2022 সালের মধ্যে বেকার স্নাতকের হার মোট বেকারত্বের মধ্যে 9.7% থেকে বেড়ে 27.8%-এ পৌঁছাইছে। মানে কি 3 গুণ বেকারত্বের হার বেড়েছে। আর আপনি যদি 2024 সালে এসে স্নাতক ডিগ্রিধারীদের বেকারত্বের হার দেখেন তাহলে সেটা হচ্ছে 13.5%। কারণটা কিন্তু খুবই সহজ। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে শেখাচ্ছে কি থিওরি, কিন্তু আমরা যখন চাকরির বাজারে যাচ্ছি আমরা খুঁজি কি অভিজ্ঞতা সম্পন্ন লোক। অভিজ্ঞতা না হলে কিন্তু আমরা তাদেরকে হায়ার করি না। ফ্রেশারদের জন্য চাকরিতে জয়েন করা হচ্ছে সব থেকে বেশি ডিফিকাল্ট। যেটা বলেছি, মামা থাকা লাগবে, অথবা টাকা থাকা লাগবে, অথবা পলিটিক্যাল পাওয়ার থাকা লাগবে। এইগুলো থাকলেই তখন আপনি চাকরি পাবেন। এখনকার যেসব কোম্পানি সেগুলো চাই কি আপনি অবশ্যই মাইক্রোসফট এক্সেল জানা থাকবে, অথবা ডাটা বিশ্লেষণ করতে পারবেন, এরকম ইংলিশে কথা বলতে পারবে, এরকম মানুষ তারা চায়। কিন্তু আমাদের সিলেবাস কিন্তু সেভাবে করা নেই। এর ফলাফল কি হচ্ছে, আপনি কিন্তু ঠিকই ডিগ্রি পাচ্ছেন, আপনার সার্টিফিকেট আছে, কিন্তু আপনার কাছে কোনো জব নেই। আর বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু আমি একটা ফুল ভিডিও বানিয়েছি, যেখানে আমি বিশ্লেষণ করার চেষ্টা করেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে। সো আমি এটা আমার আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিডিও শেষে এই ভিডিওটা দেখে আসতে পারেন। ঘটনায় ফেরা যাক। বাংলাদেশের অর্থনীতি দুইটা জিনিসের উপর অনেক ডিপেন্ডেন্ট। সেটা হচ্ছে কি গার্মেন্ট সেক্টর, আর দ্বিতীয়টা হচ্ছে কি আপনাদের রেমিটেন্স। গার্মেন্ট সেক্টর হচ্ছে এই দেশের মোট রপ্তানির 25% বহন করতেছে। এখন একটা জিনিস ভাবেন, আপনার সব ডিম যদি আপনার একটা ঝুড়িতে রাখেন আর সেই ঝুড়িটাই যদি পড়ে যায় তাহলে আপনাদের কি অবস্থা? আপনারা যদি 2024 সালে বেক্সিমকো গার্মেন্টসের দিকে তাকান তাহলে দেখবেন 40,000 শ্রমিক একসাথে কিন্তু ছাঁটাই করছে এই বেক্সিমকো গার্মেন্টস। শুধু এক কোম্পানিতে 40,000 মানুষ, মানে বুঝতে পারতেছেন কি পরিমাণ মানুষ জবলেস হয়েছে ওই 2024 সালে। বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টরটা আছে এটা কিন্তু একসময় সেকেন্ড পজিশনে ছিল, এখনো আছে, কিন্তু আর কিছুদিন পরে হয়তো বাংলাদেশকে থার্ড পজিশনে পাঠায় ভিয়েতনাম সেকেন্ড পজিশন নিয়ে নেবে। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া তারা কিন্তু সবাই গার্মেন্ট সেক্টরে এগিয়ে আছে, কিন্তু তারা কিন্তু শুধুমাত্র গার্মেন্ট সেক্টরের দিকে পড়ে নেই, তারা কিন্তু টেকনোলজির দিকে আগাচ্ছে, ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স সবকিছুতেই কিন্তু বিনিয়োগ করে তারা নতুন কর্মসংস্থান তৈরি করতেছে। কিন্তু আমাদের বাংলাদেশের এটার কোনো কিছু হচ্ছে না, কোনো বৈচিত্র্য আমাদের বাংলাদেশে নেই। আপনারা যতটা ঝুঁকি কম নেবেন আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা তত কম থাকবে, যত বেশি কর্মসংস্থান হবে তত বেশি আপনাদেরকে ঝুঁকি নিতে হবে। এই জিনিসটা আমাদের বাংলাদেশের মানুষের মাথায় নাই। এবার আসি 3 নম্বর পয়েন্টে, যেটা হতেছে বিনিয়োগ নেই, উদ্যোক্তাও তৈরি হচ্ছে না। তারা কিন্তু সবসময় বাংলাদেশের যে তরুণ প্রজন্ম আছে, আমার কাছে মনে হয় 90% মানুষই তারা বিজনেস রান করতে চায়, তারা নিজেরা উদ্যোক্তা হতে চায়। কিন্তু বাংলাদেশে বর্তমানে আপনি যদি একটা ট্রেড লাইসেন্স করে বিজনেস নিবন্ধন করে কাজ শুরু করতে চান, আপনার কতদিন সময় লাগবে? আপনার কোনো আইডিয়া আছে? মোটামুটি সেটা সময় লাগতে পারে আপনার 19 দিন থেকে শুরু করে 24 দিন পর্যন্ত। কিন্তু আপনারা যদি ইন্ডিয়ার দিকে তাকান, সিঙ্গাপুরের দিকে তাকান, দেখবেন ওদের সময় কতটা কম লাগে। ইন্ডিয়াতে লাগে মাত্র 7 দিন, আর সিঙ্গাপুরে এটা লাগে মাত্র 2 দিন। তার মানে বুঝতেছেন তারা উদ্যোক্তাদের কতটা প্রায়োরিটি দেয়, যেন তারা ইনভেস্টমেন্ট করে, তারা যেন কাজ শুরু করে। এই সমস্যাটা কিন্তু শুধুমাত্র কাগজের সমস্যা না, এই সমস্যাটা হচ্ছে আমাদের মানসিকতার সমস্যা। বাংলাদেশে যখন আপনি কাজ করতে যাবেন আপনি ব্যাংক লোন পাবেন না, এটা অনেক ডিফিকাল্ট। আপনার যদি ব্যাংক লোন পেতে হয় আপনার কিন্তু কানেকশন লাগবে। আর সব থেকে বড় যে প্রবলেম সেটা হচ্ছে ফ্যামিলির প্রবলেম। আমি নিজে এটা ফেস করছি। আপনি যখন নিজে কখন উদ্যোক্তা হতে চাবেন, আপনার পরিবার সবসময় চাবে তোমার উদ্যোক্তা হওয়ার দরকার নেই, তুমি চাকরি করো। আমি একটা ভিডিও বানাইছিলাম যেখানে আমি বলছিলাম যে ব্রিটিশরা আমাদের মাথার ভেতর গেঁথে দিয়েছে আমরা যেন কেরানি হই, তারা কিন্তু আমাদেরকে উদ্যোক্তা হতে শেখায়নি। আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এইভাবে করা হয়েছে যেন আমি কেরানি হয়ে চলতে পারি। আর আমরা যখন নতুন রেখে উদ্যোক্তা হচ্ছি না তখনই কিন্তু আমাদের কর্মসংস্থান কমে যাচ্ছে। এবার আসেন 4 নম্বর পয়েন্ট, যেটা অনেক ইম্পর্টেন্ট, আমরা নিজেদেরকে কেন আপগ্রেড করছি না।
পয়েন্টটা হচ্ছে অটোমেশন আসছে কিন্তু কোনো প্রস্তুতি নেই। বর্তমানে এটাই কিন্তু সব থেকে ভয়ঙ্কর অংশ। আপনি হয়তো ভাবতেছেন এআই আমাদের দেশে আসবে না, রোবট টোবট আমাদের দেশে আসার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আপনি ভুলে আছেন। ইতিমধ্যেই কিন্তু এগুলো চলে আসছে। আপনি যদি ব্র্যাক ইউনিভার্সিটি, ইভেন বাংলাদেশ লেবার ফাউন্ডেশনে 2024 সালের গবেষণা দেখেন, তাহলে দেখবেন অটোমেশনের কারণে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে কর্মী সংখ্যা ইতিমধ্যে কিন্তু 31% কমে গেছে। শুধুমাত্র কাটিং বিভাগেই তারা ছাঁটাই করছে 48%। আর ডব্লিউটিও বলতেছে 2040 সালের মধ্যে গার্মেন্টসের প্রায় 60% চাকরি অটোমেশনে চলে যাবে। আপনি ডাটা এন্ট্রি বলেন, কল সেন্টারের কাজ বলেন, বেসিক যে অ্যাকাউন্ট আছে, এগুলো কিন্তু সব ইতিমধ্যেই এআই করতেছে। কিন্তু আমাদের দেশে সেই সময় উপযোগী কোনো ট্রেনিং এ দেওয়া হচ্ছে না। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা চেষ্টা করতেছে, এবং কিছু কিছু মানুষ সেই বেসিক যে এআই আছে সেইগুলো নিয়ে কাজ করতেছে। কিন্তু আমাদের যে লেজেন্ডারি লেভেলে চিন্তা করা দরকার সেই সম্পর্কে কোনো কিছু এখানে হচ্ছে না। আর বর্তমানে যে দেশ এখন এআই, তারপর ডাটা সায়েন্স, রোবোটিক্স এই সাবজেক্টে বিনিয়োগ করবে, সেই দেশ কিন্তু 10 বছর এগিয়ে থাকবে। আর যে দেশ করবে না সে দেশ আমাদের বাংলাদেশের মতন পিছিয়ে থাকবে। সরি টু সে, আমাকে এভাবে বলতে হতেছে, আমরা বাংলাদেশিরা এখনো অনেক পিছিয়ে আছি। একটা কথা বলতে অনেকেই ভয় পায়, বাট এই কথাটা যদি না বলি তাহলে আমার এই ভিডিওটা অসম্পূর্ণ থাকবে। সেটা হতেছে দুর্নীতি আর স্বজনপ্রীতি, যেটা বাংলাদেশে অহরহ। গল্পের শুরুতে আমি যে কথাটা বলতেছিলাম যে জিপিএ 5 পাইছে কিন্তু চাকরি পায় নাই, কারণ কি ছিল? কারণ ছিল তার মামা ছিল না, তার কাছে টাকা ছিল না, অথবা তার কোনো পলিটিক্যাল পাওয়ার ছিল না। 2024 সালে বাংলাদেশে কিন্তু কোটা সংস্কারের জন্য অনেক বড় একটা আন্দোলন হয়, যেটার জন্য কিন্তু বর্তমানে এই নতুন সরকার গঠন হয়েছে। 2024 সালে বাংলাদেশে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, এটা এত বড় হয়েছিল কেন? এর কারণই ছিল কিন্তু সরকারি চাকরিতে 56% ছিল বিভিন্ন কোটার হাতে, যেখানে মেধাবী যে ছেলে মেয়েরা আছে তারা কিন্তু প্রতিযোগিতা করতেছিল মাত্র 44% আসনের জন্য। আর সব থেকে একটা বড় সমস্যা বাংলাদেশে, সেটা হতেছে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া। বাংলাদেশে বর্তমানে এটা এত স্বাভাবিক হয়ে গেছে যে মানুষ আর এই বিষয় নিয়ে কোনো অবাকই হয় না যে প্রশ্নপত্র তো ফাঁস হবে, আর স্টুডেন্টরা বসেই থাকে যে কখন প্রশ্নপত্র ফাঁস হবে সেটা নিয়ে তারা পড়াশোনা করবে। 3 বছর পরে একটা ছেলে যখন পরীক্ষার হলে বসে জানতে পারে টাকা দিয়ে প্রশ্ন কেনা ছেলেটি তার পাশে বসে আছে, মানে জাস্ট একবার চিন্তা করেন তখন তার ফিলিংসটা কেমন হবে। এটা কিন্তু শুধুমাত্র রাগ না, এটা হচ্ছে সে ছেলেটার জন্য তার পুরো বিশ্বাসটাই ভেঙে যাওয়া। আর এই বিশ্বাস ভেঙে যাওয়ার জন্যই কিন্তু ভালো ভালো স্টুডেন্টরা আপনারা দেখবেন তারা কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে। বুয়েটের মেজরিটি পার্সেন্ট স্টুডেন্টরাই কিন্তু চেষ্টা করে তারা বাইরে সেটেল হওয়ার জন্য। অনেকে আছে বাংলাদেশে থাকতেছে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু বাইরের দেশে কিন্তু মেজরিটি পার্সেন্ট সেটেল হতে চায়। কারণ কি? এই দেশে ফিউচার ভালো না, সেই জন্যই তারা অন্য দেশে চলে যাওয়ার প্ল্যান করতেছে। এটা আমি বলতেছি না, ডাটা বলতেছে। এখন একটা প্রশ্ন, বেকারত্বের যে সমস্যা, এটার সমস্যাটা কি শুধুমাত্র চাকরি কম বলে? মোটেও না। এই সমস্যাটা হলো একটা সাইকেলের মতো। এই সাইকেলটা কেমন? সাইকেলটা হচ্ছে দুর্নীতি আছে এই জন্য ভালো মানুষ সরকারে যায় না, আর ভালো মানুষ নেই বলেই কোনো ভালো নীতি তৈরি হয় না, আর নীতি তৈরি হয় না বলে কিন্তু শিক্ষা ব্যবস্থা সঠিক হয় না, আবার শিক্ষা ব্যবস্থা ঠিক হয় না বলে কিন্তু কোনো ভালো দক্ষ মানুষ তৈরি হচ্ছে না, আবার দক্ষ মানুষ নেই বলেই ভালো ইনভেস্টমেন্ট আসতেছে না। ভালো ইনভেস্টমেন্ট নেই এই জন্য ভালো জব নেই, আর ভালো চাকরি নেই মানে কি? মানুষজন হতাশ, আর হতাশ মানুষ কি করে? চুপ করে থাকে, আর চুপ করে থাকলে কি হয়? দুর্নীতি বাড়ে। আর এটাই হতেছে সেই সাইকেল। এই সাইকেলটাকেই আমাদেরকে ভাঙতে হবে। এই সাইকেলটার ভাঙার কিন্তু সমাধান আছে, এটা কিন্তু এতটাও সহজ না। আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেখানে স্কিল দিতে হবে। যারা উদ্যোক্তা হতে চায় তাদের পথকে সহজ করতে হবে। যে নিয়োগ পরীক্ষা হয় সেটাকে স্বচ্ছ করতে হবে। নতুন নতুন সেক্টরে বিনিয়োগ আনতে হবে। কিন্তু এই সব পরিবর্তন সরকার কিন্তু একা কখনোই করতে পারবে না। আমাদের সবাইকে মিলে সরকারকে সাহায্য করে এই পরিবর্তন আনতে হবে। অনেক মানুষ এখন কষ্টে তাদের সার্টিফিকেটগুলোকে পুড়িয়ে ফেলে। আমরা চাই না এই সার্টিফিকেটগুলো পুড়ে যায়। আমাদের যারা বর্তমানে স্টুডেন্টস আছে তাদের এখন থেকে চিন্তা করা উচিত কিভাবে উদ্যোক্তা হওয়া যায়, কিভাবে ভালো ভালো স্কিল শেখা যায় যেটা আপনার প্র্যাকটিক্যালে কাজে লাগে। আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতরে থিওরির সাথে প্র্যাকটিক্যালও অ্যাড করা দরকার, যার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স।